প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি গণেশ গায়েন, সহকারী শিক্ষক, তেতলা বিশেষ মাধ্যমিক বিদ্যালয়। আজ আমরা হিসাব বিজ্ঞানের অষ্টম অধ্যায়ের নবদান বই নিয়ে আলোচনা করব। নবদান বই করার পূর্বে আমাদের সর্বপ্রথম যে বিষয়টা জানতে হবে সেটা হলো নবদান বই কি। নবদান বই হলো যে সকল লেনদেন দ্বারা নগদ অর্থের প্রাপ্তি ও প্রদান ঘটে, কেবলমাত্র সেই সকল লেনদেন দ্বারা যে বই প্রস্তুত করা হয় তাকে নগদান বই বলে। অর্থাৎ নগদান বইতে কেবল নগদ এবং ব্যাংক সংশ্লিষ্ট যে সকল লেনদেন আছে সেই সকল লেনদেন অন্তর্ভুক্ত হবে। বাকিতে কোনো ক্রয় বিক্রয় বা যদি কোনো লেনদেন ঘটে তাহলে নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না। অর্থাৎ তাহলে আমরা বুঝলাম যে নগদান বই করার পূর্বে যে বিষয়টি খেয়াল করতে হবে তা হলো বাকিতে কোনো লেনদেন অন্তর্ভুক্ত হবে না। নগদান বই করার সময় আমাদের কিছু কিছু বিষয় খেয়াল রাখতে হয়। সেটা হলো এখানে একটা বিষয় আছে কন্ট্রা এন্ট্রি। কন্ট্রা এন্ট্রি কি? কন্ট্রা এন্ট্রি হলো যে সকল লেনদেন দ্বারা নগদান বইয়ের ডেবিট এবং ক্রেডিট উভয় দিকে প্রভাব বিস্তার করে। অর্থাৎ নগদান বইয়ের অর্থাৎ নগদেও যাবে ব্যাংকেও যাবে, অর্থাৎ উভয় দিকে যদি প্রভাব বিস্তার করে অর্থাৎ টাকা যায় তাহলে সেটাকে কন্ট্রা এন্ট্রি বলে, যাকে সি দ্বারা প্রকাশ করা হয়। আমরা সেটা একটু পরেই আমরা অঙ্কে দেখব। তো নগদান বই হলো চার প্রকার: এক ঘরা নগদান বই, দু ঘরা নগদান বই, তিন ঘরা এবং খুচরা নগদান বই। এক ঘরা নগদান বই মূলত কম তথ্যবহুল, বিশেষ করে ছোট আকারের প্রতিষ্ঠান যারা মূলত ব্যাংকের মাধ্যমে লেনদেন সম্পন্ন করে না, তারা মূলত এক ঘরা নগদান বইয়ের মাধ্যমে তাদের হিসাব সংরক্ষণ করে। আর অপেক্ষাকৃত বড় যে সকল প্রতিষ্ঠান রয়েছে যারা নগদ অর্থের পাশাপাশি ব্যাংকের মাধ্যমে লেনদেন সম্পন্ন করে, সেই সকল প্রতিষ্ঠান মূলত দুঘরা নগদান বই প্রস্তুত করে। এবং এই চার ধরনের যে নগদান বই রয়েছে তার ভিতরে দুঘরা নগদান বই হলো সবচেয়ে বেশি তথ্যবহুল এবং জনপ্রিয়। আজ আমরা একটা দুঘরা নগদান বই করব। চলো আমরা সেই দুঘরা নগদান বই সংশ্লিষ্ট যে সমস্যাটি রয়েছে একটু পড়ে আসি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু দেখি আমরা প্রশ্নটা একটু পড়ে নিচ্ছি। মিস্টার গাইন অ্যান্ড কোং এর 2020 সালের মার্চ মাসের লেনদেন সমূহের ভিত্তিতে দুঘরা নগদান বই প্রস্তুত করো। এখানে আমি কয়েকটা সমস্যা দিয়েছি যা আমরা নগদান বইয়ের মাধ্যমে সমাধান করব। তো তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ এখানে একটা নগদান বইয়ের আমি ছক দিয়েছি। প্রথমে আছে কোম্পানির নাম, তারপর হলো দুঘরা নগদান বই। নগদান বই মূলত টি ছকের মতোই, যেখানে অর্থাৎ দুই দিকে পাঁচটি মূলত 10টি ঘর থাকে। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে তারিখ, তারপরে প্রাপ্তি সমূহ, ভানাম মানে ভাউচার নাম, তারপরে খতিয়ান পৃষ্ঠা, নগদ, ব্যাংক। ঠিক এপাশে রয়েছে তারিখ, প্রদান সমূহ, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ এবং ব্যাংক। দেখো প্রথমে যে মার্চ মাস রয়েছে সেই মার্চ মাসের 1 তারিখে কি বলছে? নগদ উদ্ধৃত 20,000 টাকা এবং ব্যাংক জমা অতিরিক্ত। এই জমা অতিরিক্তর অপর নামই হলো ব্যাংক ওভারড্রাফট বা ওডি, টাকা হলো 10,000। যদি আমরা এটাকে সমস্যার সমাধান করি তাহলে কি হবে? 1 তারিখে আমরা এদিকে লিখতে পারি 2020 মার্চ 1 তারিখের লেনদেনে আছে যে টাকা নিয়ে শুরু করে সেটা হলো ব্যালেন্স বিডি। আমরা লিখতে পারলাম ব্যালেন্স বিডি। দেখো যেহেতু নগদ টাকা নিয়ে শুরু করছে, নগদ উদ্ধৃত, তাই নগদের ঘরে টাকা হলো 20,000। এরপরে আছে ব্যাংক জমা অতিরিক্ত, এটা হলো যাবে ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে। যদি এখানে যদি অতিরিক্ত কথাটি যদি না থাকতো তাহলে এই দেখো এই পাশে নগদের ঘরেই যেত। যদি এই অতিরিক্ত কথাটি না থাকতো তাহলে এই ব্যাংকের ঘরে যেত, কিন্তু এখানে ওভারড্রাফটের কথা বলছে তাই এখানে মার্চের 1 এই পাশেও ব্যালেন্স বিডি দিয়ে আমরা লিখতে পারি বিডি। টাকা হলো গিয়ে 10,000। ওকে, নেক্সট দ্বিতীয় প্রশ্নে কি বলছে? 2 তারিখে
নগদে পণ্য ক্রয়। তো নগদে পণ্য ক্রয় করলে কি হয়, নগদ টাকা চলে যায়, তাই যত ধরনের প্রদান আছে সেগুলো হবে ক্রেডিট দিকে, আমাদের এই প্রদানের ঘরে যাবে, যেহেতু নগদে পণ্য ক্রয়। মার্চ 2 ক্রয় হিসাব, যেহেতু নগদে বলছে এই যে নগদের ঘরে টাকা যাবে কত, 20,000। ওকে, এরপরে 2 তারিখ হয়ে গেল, এবারে 4 তারিখে বিক্রয় বাবদ চেক প্রাপ্তি। তাহলে আমরা এখানে কিন্তু প্রাপ্তি যেহেতু বলছে, তাহলে আমাদের প্রাপ্তি সময় হলো ডেবিট দিকে। মার্চ 4 তারিখে বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব, যেহেতু আমরা চেক পেয়েছি তাই ব্যাংকের ঘরে যাবে কত, 5,000 টাকা। এই ওকে, এরপরে 8 তারিখে তোমাদের একটু আগে আমি বলছিলাম, যদি ডেবিট অর্থাৎ এখানে দেখো প্রাপ্তি এবং প্রদান দুই দিকে যদি প্রভাব বিস্তার করে তাহলে সেটাকে বলে কন্ট্রান্টি। এখানে একটা আমাদের কন্ট্রান্টি আছে, ব্যাংক থেকে উত্তোলন। ব্যাংক থেকে উত্তোলন বা অফিস প্রয়োজনে যদি উত্তোলন বলে তাহলে সেই টাকাটা দুই দিকে প্রভাব বিস্তার করে। তাহলে দেখো এখানে কি হবে, 8 তারিখে এখানেও যাবে 8 তারিখে। দেখো ব্যাংক থেকে যদি আমরা টাকা উত্তোলন করি তাহলে অফিসে কিন্তু টাকা বাড়ে, তাহলে নগদের ঘরে টাকা বাড়বে কত টাকা, 10,000 টাকা। এই হলো 10,000 টাকা। যেহেতু এটা আমরা জানি কন্ট্রান্টি তাই বিপরীত দিকেও যাবে, এখানে আছে নগদে, এপাশে যাবে তাহলে ব্যাংকে কত, 10,000 টাকা। নামটা শুধু বিপরীত, একটু তাকাও, এখানে আমরা লিখছি কোথায়, নগদের ঘরে, তাহলে এখানে হবে ব্যাংক হিসাব। এবং খতিয়ান পৃষ্ঠার ঘরে হবে সি, এখানে আছে কোথায়, ব্যাংকের ঘরে টাকা, এখানে হবে তাহলে নগদান হিসাব। এবং খতিয়ান পৃষ্ঠার ঘরে সি। ওকে, পরের প্রশ্ন, একসাথে দেখো একই তারিখে আছে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন। ব্যক্তিগত প্রয়োজনে যদি উত্তোলন হয় সেটা মালিকের ব্যক্তিগত খরচ, এখানে অফিসে টাকা বাড়ে না, তাই ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলে উত্তোলন হিসাব এই একই তারিখে হবে উত্তোলন হিসাব। উত্তোলন হিসাব, এখানে কিন্তু দেখো ব্যাংক কথাটা বলে না, যে ব্যাংক থেকে উত্তোলন বলে না, তাহলে এটা অফিস থেকে উত্তোলন অর্থাৎ নগদে উত্তোলন করেছে, তাই এখানে নগদের ঘরে টাকা কত, 5,000। ওকে, ধন্যবাদ। এরপরে দেখো 10 তারিখে ব্যাংকে জমা দেওয়া হলো। যদি ব্যাংকে জমা দেয় অথবা ব্যাংক থেকে যদি টাকা উত্তোলন করি তাহলে সেটা কন্ট্রান্টি হয়। কি বলছি, ব্যাংকে টাকা জমা দেওয়া অথবা ব্যাংক থেকে যদি টাকা উত্তোলন করা হয় তাহলে সেটা কন্ট্রান্টি হয়। তাহলে দেখো ব্যাংকে জমা দেওয়া হলো কত, 4,000 টাকা, তারিখ হলো গিয়ে 10 তারিখে। ওকে, ব্যাংকে জমা দিলে আগে দেখো ব্যাংকের ঘরে কত টাকা বলছিলাম, 4,000 টাকা। এই আগে দিলাম ব্যাংকে জমা, এদিকে যাবে তাহলে নগদের ঘরে 4,000 টাকা। ওকে, তারিখ আমি লিখেছি। এখন বিপরীত নাম, যেহেতু ব্যাংকের ঘরে টাকা লিখছি এখানে হবে নগদান হিসাব। নগদান হিসাব, এখানেও সি, এখানে যেহেতু আমি নগদে লিখছি তাই এখানে হবে ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব খতিয়ান পৃষ্ঠার ঘরে সি। ওকে, হয়ে গেল। এরপরে দেখো 15 তারিখে রহিমের নিকট বিক্রয় 7,000 টাকা। দেখো রহিমের নিকট যেহেতু মানুষের নাম আছে, নগদ কথাটা উল্লেখ নাই, তাই এটি কিন্তু নগদে বিক্রয় নয়, তাই এটি নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না, এটা একটা বাকিতে লেনদেন। যেহেতু এটা নগদান বই, যেহেতু আমি প্রথমে বলছি নগদ সংশ্লিষ্ট প্রাপ্তি বা প্রদান সমূহ যেহেতু নগদান বইতে অন্তর্ভুক্ত হবে, এখানে এটা কিন্তু একটা বাকিতে বিক্রয়, অর্থাৎ এটা নগদে হয়নি, তাই এই 15 নাম্বার লেনদেন যাবে না, বাদ। পরের প্রশ্ন 17 নম্বরে 4 তারিখের প্রাপ্ত চেকটি প্রত্যাখ্যান হলো। দেখো 4 তারিখের দিকে তাকাই আমরা, এই যে 4 তারিখ আছে, সেই 4 তারিখে বলছে বিক্রয় বাবদ চেক প্রাপ্তি 5,000 টাকা। এদিকে আমরা একটু তাকাই, এই যে 4 তারিখে বিক্রয় বাবদ আমাদের 5,000 টাকা ছিল, সেটা কি হলো, ব্যাংক প্রত্যাখ্যান করছে। তাহলে ছিল কোথায়, এটা হচ্ছে ডেবিট দিক, তাহলে ডেবিট দিক থেকে এখানে চলে যাবে ক্রেডিট দিকে। ওকে, তাহলে আমরা লিখতে পারি তারিখ ছিল কত, তারিখ হলো 17, বিক্রয় হিসাব
সেই টাকা হলো 5,000 টাকা এখানে চলে আসবে যেহেতু প্রত্যাখ্যান হয়েছে। ওকে, নেক্সট 20 তারিখে প্রদত্ত বিলের অর্থ ব্যাংক কর্তৃক পরিশোধ। পরিশোধ মানে কি? টাকা প্রাপ্তি নয় বরং প্রদান। আমরা টাকা দিয়ে দিয়েছি, এখানে আমরা পাইনি, যেহেতু পরিশোধ তাই প্রদানের ঘরে লিখব। এখানে কিন্তু বলছে ব্যাংক কর্তৃক, তার মানে ব্যাংক দ্বারা পরিশোধ। তাহলে আমরা লিখতে পারি 20 তারিখে প্রদেয় বিল, প্রদেয় বিল হিসাব। যেহেতু ব্যাংক কর্তৃক তাই ব্যাংকের ঘরে টাকা কত? 200। ওকে, এরপরে 25 তারিখে নগদে বেতন প্রদান। যেহেতু প্রদান তাই প্রদানের ঘরে লিখি আমি 25 তারিখে বেতন হিসাব। টাকা কত? 500। এখানে কিন্তু বেতন প্রদান কিন্তু নগদে, তাই নগদের ঘরে 500। ওকে, তারপরে বলছে চেকে ভাড়া প্রদান। তাহলে আমরা এই একই তারিখে এখানে লিখতে পারি ভাড়া হিসাব। ভাড়া হিসাব টাকা হলো 300 ব্যাংকের ঘরে। ওকে, শেষ। 27 তারিখে ব্যাংক সুদ মঞ্জুর করলো। ব্যাংক সুদ মঞ্জুর করলো মানে আমি যদি ব্যাংকে টাকা জমা রেখে সেখান থেকে আমি ইন্টারেস্ট পাবো, তাহলে এটার একটা প্রাপ্তি। ব্যাংক সুদ মঞ্জুর করলো, তাহলে আমরা টাকা পেয়েছি 27 তারিখে। তাহলে ব্যাংক সুদ, দেখো এখানে ব্যাংক সুদ কিন্তু আমরা নগদে পাই না। ব্যাংক সুদ আমরা নগদে পাই না, এটা মূলত ব্যাংকেই জমা থাকে। তাই সেই যে ব্যাংক সুদ, এটা 1000 টাকা তোমার নগদে নয়, হবে ব্যাংকে 1000 টাকা। ওকে, তারপরের প্রশ্ন ব্যাংক চার্জ ধার্য করলো। চার্জ মানে খরচ, তাহলে এটা এক ধরনের প্রদানও বলতে পারি আমরা। তাহলে 29 তারিখে দেখো, 29 তারিখে তাহলে ব্যাংক চার্জ, ব্যাংক চার্জ হিসাব। তাহলে এটাও কিন্তু তোমার যাবে ব্যাংকে, কত? 500 টাকা। ওকে, এখন আমরা যোগ করব, দুই দিকে সমানভাবে আমরা টান দেই, এক লাইন যাতে আমরা লিখতে পারি উপরে ব্যালেন্স সিডিবিডি লেখার জন্য। ওকে, দেখো নগদের দিকে তাকাই, এপাশেও নগদের, যেদিকে বড় আছে তাহলে 20 আর 10 30, আর এখানে আছে কত? তাহলে এপাশেই বড় আমাদের 30,000 টাকা, এখানেও আছে 30,000 টাকা। ওকে, এরপরে দেখো আমরা এটা যোগ করে নেই, এখানে কত আছে সেখান থেকে বাদ যাবে। তো 20 আর 24, আর এই 20 24 আর এই গিয়া 5000, 29,500। তাহলে থাকলো কত? 500 টাকা। যে পাশে টাকা কম ওইটাই হলো ব্যালেন্স সিডি। এই টাকাটার নাম ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি। তারিখ কত? এই মাসের শেষ তারিখ, যেহেতু মার্চ মাস 31 দিন, তাই এটা হলো 31 তারিখ। দেখো এখন আমরা ব্যাংক করব, ব্যাংকের একটু তাকাই। ব্যাংক আছে কত? এই পাশটা বড়, ক্রেডিট পাস। দেখো তোমার যোগফল করে নেই, তাহলে 10 10 20, 20 আর 5 25, 25,000, আর এখানে 1000, 26,000 লিখলাম, 26,000, এখানেও 26,000। ওকে, সেই 26,000 টাকা থেকে কত গেল দেখো? 5,000, আর এই 5,000 10,000, তাহলে আমাদের থাকলো কত? 16,000। ওকে, যে পাশে কম সে পাশেই ব্যালেন্স সিডি আমি বলছি, তাহলে এই টাকাটার নাম হলো ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি। তারিখ 31 তারিখ। এখন এটা যদি আমরা পরবর্তী মাসে স্থানান্তর করি, তাহলে এখানে ব্যালেন্স সিডিটা এই পাশে যাবে ব্যালেন্স বিডি হিসেবে, আর এই পাশে যে ব্যালেন্স সিডি আছে এটা যাবে এই পাশে, তা হবে ব্যালেন্স বিডি। তাহলে আমরা লিখি পরবর্তী মাসের 1 তারিখ, মার্চের পরে এপ্রিল, এপ্রিলের 1 তারিখ ব্যালেন্স বিডি। কত আছে? ব্যাংকের ঘরে আছে 16,000 টাকা, 16,000, আর এই পাশে আছে ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি। টাকা হলো গিয়া নগদে 500।
ওকে শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশা নিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।